হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো আজকে আমরা কি করব, আগের দিন আমরা মিওসিস, আগের ক্লাসে আমরা মিওসিস কোষ বিভাজন অবধি করেছিলাম। তো আজকে আমরা করব জনন অর্থাৎ রিপ্রোডাকশন। তাহলে জনন বলতে আমরা কি বুঝি? জনন বলতে আমরা বুঝি যে যে জৈবিক প্রক্রিয়ায় কোনো জীব তার নিজ সত্তা এবং নিজ আকৃতি বিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করে তার বংশকে রক্ষা করে, অর্থাৎ বংশাণু পরম্পরাকে বজায় রাখে এবং পৃথিবীতে তার অস্তিত্ব রক্ষা করে, সেটাই হচ্ছে জনন প্রক্রিয়া। অর্থাৎ এটা একটা জৈবিক প্রক্রিয়া। এই জনন প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? জনন প্রক্রিয়াকে আমরা দুভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে যৌন জনন এবং একটা অযৌন জনন। যৌন জনন এবং অযৌন জনন। অর্থাৎ অযৌন জননের ক্ষেত্রে কি হয়? অযৌন জননের ক্ষেত্রে একটাই মাতৃকোষ থাকে, অর্থাৎ একটাই জীব থাকে। সেই জীবের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে মাইটোসিস এবং কোনো ক্ষেত্রে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষটা বিভাজিত হয়ে, বেশিরভাগ ক্ষেত্রেই অ্যামাইটোসিস প্রক্রিয়ায় দুটো কোষটা বিভাজিত হয়ে অপত্য কোষ তৈরি করে, অথবা কি তৈরি করে? রেণু, মাইটোসিস প্রক্রিয়ায় রেণু তৈরি করে। সেই রেণুটা অঙ্কুরিত হয়ে একটা নতুন অপত্য জীব সৃষ্টি করে, সেটাই হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায় সেটাই হচ্ছে অযৌন জনন পদ্ধতি। অর্থাৎ এক্ষেত্রে একটাই জীবের প্রয়োজন। আর যৌন জনন প্রক্রিয়ায় কি হয়? দুটো ভিন্ন জীবের দেহে গ্যামেট উৎপাদন হয়, একটা পুংগ্যামেট একটা স্ত্রী গ্যামেট। সেই পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটে কিসের মাধ্যমে উৎপন্ন হয়? মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় আমি বলেছি মিওসিসের মাধ্যমে উৎপন্ন হয়। সেই মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়ে তাদের মধ্যে নিষেক ঘটে এবং যে জাইগোটটা তৈরি হয় তাদের ক্ষেত্রে ক্রোমোসোম সংখ্যা সেই 2n হয়ে যায়, যেহেতু n+n2n হয়ে যাচ্ছে। এবং সেই জাইগোটটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অপত্য যে সন্তান বা অপত্য যে জীব, সেইটার সম্পূর্ণ আকার অর্থাৎ পরিণতি লাভ করে মাইটোসিস প্রক্রিয়ায়। কিন্তু গ্যামেট উৎপন্ন হয় মিওসিস প্রক্রিয়ায়। এটা হচ্ছে যৌন জননের ক্ষেত্রে কি লাগে? দুটো জীব লাগে এবং তাদের দিয়ে পৃথক পৃথক ভাবে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়। আবার কোন কোন জীবের ক্ষেত্রে কি দেখা যায় যে তাদের ক্ষেত্রে কোন কোন জীবের ক্ষেত্রে একই দেহে দুটো ভিন্ন গ্যামেট উৎপন্ন হচ্ছে, পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট একটা দেহেই উৎপন্ন হচ্ছে। যেমন বিভিন্ন প্রকার কৃমি, প্লাটি হেলমিনথিসের দেহে, কৃমির দেহে দেখা যায় চ্যাপ্টা কৃমি, তাদের দেহে দেখা যায় একই দেহের ক্ষেত্রে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন হচ্ছে একটাই জীবের ক্ষেত্রে। তো যে তাহলে যৌনজনের ক্ষেত্রে বলা হয় যে সবসময় যে দুটো জীবই দরকার পুংগ্যামেট স্ত্রী গ্যামেট উৎপাদন করার জন্য, সেটা কিন্তু সব ক্ষেত্রে নয়। কখনো কখনো একটা জীব দেহেই পুংগ্যামেট স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়। তো এবার আসে অযৌন জনন। তো আরেকটা কথা বলে রাখি, অযৌন জননের একক হচ্ছে রেণু। আর যৌন জননের একক কি? যৌন জননের একক হচ্ছে গ্যামেট। এরম একটা শর্ট কোশ্চেন মাঝে মাঝে চলে আসে যে অযৌন জননের একক কি এবং যৌন জননের একক কি। তো অযৌন জননের একক হচ্ছে রেণু, যৌন জননের একক হচ্ছে গ্যামেট। তো এবারে আসছে যৌন জনন সম্পর্কে। যৌন জননে যেটা বললাম, যে কোনো জীব মাইটোসিস বা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত অপত্য জীব সৃষ্টি করতে পারে। তো তোমাদের বইতে বিভিন্ন প্রাণী এবং কিছু উদ্ভিদের অযৌন জননের কিছু উদাহরণ দেওয়া আছে, তো সেগুলোই আমরা একটু এবারে আলোচনা করি। আচ্ছা, তার আগে যৌন জনন এবং অযৌন জননের কিছু পার্থক্য আমরা দেখে নিই। যৌন জন অযৌন জনের পার্থক্য কি? এক একক হচ্ছে কি রেণু, আর এর একক হচ্ছে কি গ্যামেট। রেণু আর গ্যামেট। আর কি হয় এই কোষ বিভাজন? কি হয় মূলত অ্যামাইটোসিস প্রাণীদের ক্ষেত্রে, আর কিছু উদ্ভিদের ক্ষেত্রে কি দেখা যায়? মাইটোসিস। আর এটা কি মূলত মিওসিস। আর কি আছে? আর আছে হচ্ছে এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে সরাসরি বিভাজন ঘটে এবং এক্ষেত্রে বিভাজন প্রক্রিয়া জটিল এবং নিষেকের মাধ্যমে অপত্য উৎপন্ন হয়। তো
তো এই বৈশিষ্ট্যগুলো তোমাদের বইতে পার্থক্য দেওয়া আছে, সেই পার্থক্য টা ভালো করে পড়ে নেবে। অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে যৌন এবং অযৌন জননের মধ্যে পার্থক্য। তো এবারে আমি আসি অযৌন জননের যে ভাগগুলো দেওয়া, মানে অযৌন জননের যে উদাহরণগুলো দেওয়া আছে কোন কোন উদ্ভিদ বা প্রাণীর দিয়ে ঘটে, তো সেগুলো আমি একটু আলোচনা করি। অযৌন জনন এক কি আছে, সাপোজ আছে তোমাদের দেহে হচ্ছে দ্বিবিভাজন বা বিভাজন প্রক্রিয়া। বিভাজন প্রক্রিয়ায় কি আছে, বিভাজন প্রক্রিয়া আবার দুটো ভাগ আছে, একটা দ্বিবিভাজন আর একটা বহু বিভাজন। তো এক্ষেত্রে তোমাদের প্রসেসের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উদাহরণগুলো। তোমাদের উদাহরণগুলো মনে রাখতে হবে যে কোন প্রাণীতে কোন বিভাজন বা কোন পদ্ধতিতে অযৌনজনন সম্পন্ন করে। তো দ্বিবিভাজন পদ্ধতিতে কে সম্পন্ন করে, অ্যামিবা, প্রাণী হচ্ছে অ্যামিবা। আর বহু বিভাজন প্রক্রিয়ায় প্লাজমোডিয়াম, ওপালিনা প্রমুখ। প্লাজমোডিয়াম, ওপালিনা প্রমুখ। তো এই দ্বিবিভাজন প্রক্রিয়ায় কি হয়, এই ধরো সাপোজ একটা অ্যামিবা, অ্যামিবা কি হয় দ্বিবিভাজিত হয়ে যায়। অর্থাৎ এটার মাধ্যমে যেটা আমরা দেখেছিলাম অ্যামাইটোসিস প্রক্রিয়ায়, অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কি হয় একটা কোষ সম্পূর্ণরূপে দুটো কোষে বিভাজিত হয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে দুটো কোষে বিভাজিত হয়ে যাচ্ছে, অ্যামাইটোসিসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। তোমাদের অ্যামাইটোসিস পড়ানোর সময় বলেছিলাম যে সরাসরি দুটো কোষে বিভাজিত হয়ে যাচ্ছে একটা কোষ। তো এই অ্যামিবার ক্ষেত্রেও তাই হয়, দুটো অপত্য অ্যামিবা তৈরি করে। অ্যামিবার তো কোনো নির্দিষ্ট আকার হয় না, এটা ক্ষণপথ সৃষ্টির মাধ্যমে যেহেতু চলে, তো আকার এরকমই ইরেগুলার টাইপের হয় অ্যামিবা। এই দুটো অ্যামিবা তৈরি করছে, তাহলে কি হচ্ছে অ্যামিবা সরাসরি বিভাজিত হয়ে দুটো অপত্য অ্যামিবা তৈরি করছে। তো এক্ষেত্রে তোমাদের একটা মাথায় কোশ্চেন আসতে পারে যে এই মাতৃকোষ তো বিভাজিত হয়ে দুটি অপত্য অ্যামিবা তৈরি হলো, তাহলে মাতৃকোষটা কি হলো, মাতৃকোষটা তো যে উম, যে মাতৃজীবটা ছিল সেটা তো মারা গেল, সে আপাত দৃষ্টিতে বোঝাই যাচ্ছে যে দুটো অপত্য কোষ তৈরি করে ফেললো, তাহলে মাতৃকোষটার আর কোনো অস্তিত্ব নেই। তো এক্ষেত্রে কি হয় মাতৃকোষের যে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস সেটা বিভাজিত হয়ে দুটো অপত্য কোষে চলে আসে। অর্থাৎ মাতৃকোষটা এবং এই অপত্য কোষই আবার পরবর্তীকালে বিভাজিত হয়ে দুটো আবার অপত্য, এই দুটো অপত্য অর্থাৎ চারটে অপত্য তৈরি করে। তো সেক্ষেত্রে কি হয় যে মাতৃকোষটা তার সাইটোপ্লাজম এবং তার নিউক্লিয়াসে অর্থাৎ তার যা বৈশিষ্ট্য, যে যেহেতু এখানে কোনো ক্রসিং ওভার ঘটছে না, কোনো ক্রসিং ওভার ঘটছে না, ফলে জিনসজ্জারও পরিবর্তনের কোনো কাহিনী নেই এখানে। তো এক্ষেত্রে যে যে বৈশিষ্ট্য সেম যা মাতৃ অ্যামিবাই থাকে সেটাই পরবর্তীতে অপত্য অ্যামিবাতে দেখা যায়। তো এক্ষেত্রে কি হয় যে অ্যামিবা যে দুটো অপত্য অ্যামিবা আরো তৈরি করছে, তো তাদের মধ্যে সেম বৈশিষ্ট্যগুলো চলে আসছে, যদি না মিউটেশন হয় তো সেম বৈশিষ্ট্য চলে আসছে। তো এক্ষেত্রে কি হয় যে মাতৃ অ্যামিবা সেটাই মানে পরোক্ষভাবে একদম যেন মনে হয় অমর হয়ে আছে, যে প্রত্যেকটা জীবের মধ্যে মানে প্রত্যেকটা বংশানুক্রমে প্রত্যেকটা অপত্যের মধ্যে মাতৃ অ্যামিবার ছায়াটা দেখা যায়, যেন তিনি ইয়ে হয়ে আছে, কি হলে অমর হয়ে আছে। তো এক্ষেত্রে দ্বিবিভাজন কার ঘটে, এটা জাস্ট একটু বলার জন্য এই যা তো তো দ্বিবিভাজন ঘটে অ্যামিবার ক্ষেত্রে। আর প্লাজমোডিয়ামের ক্ষেত্রে কি ঘটে, প্লাজমোডিয়ামের ক্ষেত্রে ঘটে বহু বিভাজন। প্লাজমোডিয়ামে এটা হচ্ছে প্লাজমোডিয়ামের হচ্ছে সাইজন্ট দশা। সাইজন্ট দশায় কি হয় যে প্লাজমোডিয়াম এই যে নিউক্লিয়াসটা প্লাজমোডিয়াম একটা কোষে বারবার বিভাজিত হয়ে অসংখ্য নিউক্লিয়াস গঠন করে। প্লাজমোডিয়ামটা অসংখ্য নিউক্লিয়াস গঠন করে এবং এই নিউক্লিয়াসের চারিপাশে সাইটোপ্লাজম সংযুক্ত থাকে, অর্থাৎ নিউক্লিয়াসের চারিদিকে সাইটোপ্লাজম সংযুক্ত হয় এবং পরবর্তীকালে এটা বাস্ট করে গিয়ে অসংখ্য ছোট ছোট মেরোজয়েড গঠন করে। এগুলোকে কি বলে, অপত্যকে বলে মেরোজয়েড।
প্লাজমোডিয়াম অপত্যকে মেরোসাইট বলে। এটা সাইজন, এই পদ্ধতিটাকে কি বলে? সাইজোগনি। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে সাইজোগনি। এটা শুধুমাত্র প্লাজমোডিয়ামের ক্ষেত্রেই প্রযোজ্য। এটা বহু বিভাজন প্রক্রিয়া। আর কার ক্ষেত্রে দেখা যায়? ওপালিনার ক্ষেত্রে। এবারে দ্বিতীয় পর্যায়ে আসি, দ্বিতীয় অংশে আসি। দ্বিতীয়টা কি আছে? তো আমার সিকোয়েন্সের সাথে বই সিকোয়েন্স হয়তো মিলবে না, আমার তো ঠিকমতো মানে পুরোটা মুখস্থ করে বলছি না, যেগুলো মনে পড়ছে সেগুলোই তোমাদের সামনে উপস্থাপন করছি। তো দ্বিতীয়তে আসি, ধরা হচ্ছে ইস্ট। ইস্ট কি মাধ্যমে করে? কোরক উৎকামন। কোরক বা বাডি। কোরক উৎপাদন। অর্থাৎ ইস্টের ক্ষেত্রে কি হয়? এর এক্সাম্পল হচ্ছে ইস্ট, উদ্ভিদ, প্রাণী হচ্ছে হাইড্রা। তো এক্ষেত্রে একটা খুব মানে কোশ্চেন সহজই মনে হবে, কিন্তু জাস্ট একটু হালকা ঘোরানো টাইপের কোশ্চেন, যেটা হচ্ছে পুরকোৎগমনের মাধ্যমে বংশ বিস্তার করে এমন একটা প্রাণীর উদাহরণ দাও। সেক্ষেত্রে হবে উত্তর কিন্তু ইস্ট নয়, উত্তর হবে কি? হাইড্রা। আর যদি বলে উদ্ভিদ, সেটা হবে হচ্ছে ইস্ট। এটা একটু তোমরা মাথায় রাখবে, কারণ ইস্ট এক ধরনের ছত্রাক, তাই এটা উদ্ভিদ। আর ইস্টের ক্ষেত্রে কি হয়? এই ইস্টের গায়ে, এইটা ইস্ট নিউক্লিয়াস, ইস্টের গায়ে ছোট্ট একটা কোরক উৎপন্ন হয়। এই কোরকটাই হচ্ছে পরবর্তীকালে সেটা ইস্টের দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে নতুন একটা ইস্ট, পরবর্তীতে বিচ্ছিন্ন হয়ে গিয়ে নতুন একটা ইস্ট গঠন করে, যেটাই বড় হয়ে বিভাজিত হয়ে নতুন একটা ইস্ট তৈরি করছে। এখন এই ইস্টে যে কোরক উৎপন্ন হচ্ছে, কোরকের একটা চেন দেখা যায়। এরকম করে কোরকের চেন দেখা যায়। এটাকে কি বলা হয়? টরুলা দশা বলা হয়। কি বলা হয়? টরুলা, টরুলা দশা বলা হয়। কোরকুত কেমন গেল? তারপরে কি আছে? তারপরে ধরো আছে হচ্ছে ইস্ট গেল। হাইড্রার ক্ষেত্রে কি দেখা যায়? হাইড্রার ক্ষেত্রে কোরকোদ গম, যেটা হচ্ছে হাইড্রার ক্ষেত্রে এখানে একটা ছোট্ট কোরক উৎপন্ন হয়, যার চারপাশে কি হয়? কোর্শিকা তৈরি হয়। এই কোরকটাই পরবর্তীকালে বিচ্ছিন্ন হয়ে গিয়ে একটা অপত্র হাইড্রা তৈরি করে। হাইড্রা তৈরি করে। তাহলে আমরা কি মনে রাখবো? ক্রোপোৎগম পদ্ধতিতে বংশবিস্তার করে একটা প্রাণী হচ্ছে হাইড্রা, উদ্ভিদ হচ্ছে ইস্ট। এবার এসে ধরো পুনরুৎপাদন পদ্ধতিতে কি ইয়ে করে? পুনরুৎপাদন পদ্ধতি। পুনরুৎপাদন, প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়া এটা এক ধরনের কৃমি জাতীয় প্রাণী। যে প্ল্যানেরিয়া কি হয়? পুনরুৎপাদন। প্ল্যানেরিয়ার দেহাংশটা ছোট ছোট টুকরে যদি ভেঙে যায় কোনো কারণে বা আঘাতপ্রাপ্ত হয়ে কেটে যায়, সেখান থেকে নতুন প্ল্যানেরিয়া তৈরি হয়। এটাই হচ্ছে পুনরুৎপাদন পদ্ধতি, সেটা হচ্ছে প্ল্যানেরিয়ার ক্ষেত্রে দেখা যায়। তাহলে এই পুনরুৎপাদন পদ্ধতি দেখা যায় কোনো একটা জীব, যেটা মেরুদণ্ডী জীবের ক্ষেত্রে বলতো পুনরুৎপাদন দেখা যায়। পুনরুৎপাদন দেখা যায় মেরুদণ্ডী জীব হচ্ছে টিকটিকি। টিকটিকির ল্যাজ যদি কেটে পড়ে যায়, দেখবে তার কিছুদিন পরে সেই টিকটিকির আবার নতুন ল্যাজ তৈরি হয়ে যায়। সেটা কিন্তু হয় কি প্রক্রিয়ায়? মাইটোসিস, কোষ বিভাজন প্রক্রিয়ায়। তো সেক্ষেত্রে কি হয়? একটা নতুন ল্যাজ তৈরি হয়ে যায়। পূর্ণাঙ্গ প্রাণী কখনো তৈরি হতে পারে না, বাট তার কোনো অংশ কেটে গেলে সেই নতুন ল্যাজটা তৈরি হয়ে যায়। আবার যেগুলো কবজি শ্রেণীর প্রাণী আছে, যেমন ধরো চিংড়ি, কাঁকড়া, এদের পা যদি কোনো কারণে কেটে যায়, তো সেখানেও মাইটোসিস প্রক্রিয়ায় নতুন পা তৈরি হয়ে যায়। এটা এক ধরনের পুনরুৎপাদন পদ্ধতি। তো সেক্ষেত্রে বংশ বিস্তার কখনোই হয় না, অর্থাৎ নতুন জীব কখনোই তৈরি হয় না, কিন্তু দেহাংশের পুনরুৎপাদন ঘটে। আর খন্ডি ভবন প্রক্রিয়া দেখা যায় কয়েকটা উদ্ভিদ হচ্ছে স্পাইরোগাইরা। খন্ডি ভবন, স্পাইরোগাইরা। স্পাইরোগাইরার ক্ষেত্রে খন্ডি ভবন দেখা যায়, অর্থাৎ স্পাইরোগাইরা লম্বা একটা শৈবাল।
লম্বা একটা শৈবাল। তো এটা যদি কোনো কারণে ধরো জলের আঘাত, বাধা বা পাথরের গায়ে ধাক্কা ইত্যাদি কারণে, এটা শৈবাল জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে, তো কোনো কারণে জলের ফ্লো যদি বেড়ে যায় বা পাথরের গায়ে ধাক্কা লাগে, সেক্ষেত্রে কি হয়, স্পাইরোগাইরা যদি খণ্ডিত হয়ে যায় অর্থাৎ মাঝখান দিয়ে ভেঙে যায়, তো সেখান থেকে নতুন একটা অপত্য স্পাইরোগাইরা তৈরি হতে পারে, যেটা একদম মাতৃ স্পাইরোগাইরার সমান বৈশিষ্ট্য সম্পন্ন এবং সমান আকৃতি সম্পন্ন হয়। আর কি আছে, আর যেটা বললাম অযৌন জননের একক, যেটা হচ্ছে রেণু। তাই রেণু উৎপাদনের ক্ষেত্রে কে কে আছে, রেণু উৎপাদন আছে মিউকর্ড, রাইজোপাস। রাইজোপাস এদের ক্ষেত্রে কি দেখা যায়, স্পোরাঞ্জিও রেণু। এই স্পোরাঞ্জিও রেণুটা কি, স্পোরাঞ্জিও রেণুটা হচ্ছে যে হাইফা তৈরি হয় কোনো একটা মিউকর বা ইয়ের ক্ষেত্রে, রাইজোপাসের ক্ষেত্রে, এই হাইফার যে অগ্রভাগ, সেই অগ্রভাগে তৈরি হয় স্পোরাঞ্জিওপোর, একটা থলে। সেই থলের মধ্যে অসংখ্য রেণু তৈরি হয় এবং এই থলেটা যখন বাস্ট করে যায়, তখন এই রেণুগুলো প্রকৃতিতে ছড়িয়ে পড়ে। এই থলেটা যখন বাস্ট করে যায়, যেখান থেকে বাস্ট করে গেল, তো রেণুগুলো প্রকৃতিতে ছড়িয়ে গেল, স্প্রেড আউট করলো। তো এই রেণুগুলো যে হচ্ছে কি রেণু, এই রেণুগুলো হচ্ছে অচল রেণু বা অ্যাপ্লানস্পোর। অচল রেণু বা অ্যাপ্লানোস্পোর। তো সেক্ষেত্রে কি হয়, এই রেণুগুলোতে কোনো সিলিয়া ফ্ল্যাজেলা থাকে না, এটা যে স্থানে গিয়ে পড়ে সেখানেই নতুন অপত্য জীব তৈরি করে। এটা হচ্ছে মিউকরের ক্ষেত্রে দেখা যায় স্পোরাঞ্জিও রেণু। আর কনিডিয়া অর্থাৎ এর ক্ষেত্রে দেখা যায় পেনিসিলিয়ামের ক্ষেত্রে, পেনিসিলিয়াম, পেনিসিলিয়ামের ক্ষেত্রে কি দেখা যায়, কনিডিয়ার মাধ্যমে বংশ বিস্তার করে। তো এক্ষেত্রে যে হাইফাটা গঠিত হয়, পেনিসিলিয়ামের ক্ষেত্রে যে হাইফা গঠিত হয়, তো হাইফার অগ্রভাগে এরম করে অর্থাৎ বহির্ভাগে কোনো থলে তৈরি হয় না, হাইফার গায়ে এরম ভাবে রেণু চেন তৈরি হয়। তো এটাই হচ্ছে কনিডিয়া, এটা কি বলে কনিডিয়া। কনিডিয়া, এই কনিডিয়ার মাধ্যমে পেনিসিলিয়াম তার বংশ বিস্তার করে। এগুলো হচ্ছে অচল রেণু। আবার কিছু রেণু আছে চল রেণু, যেগুলোকে বলা হয় জুস্পোর। সেগুলোর ক্ষেত্রে কি হয়, সেগুলোতে হচ্ছে সিলিয়া এবং ফ্লাজেলা থাকে। যেমন দেখা যায় মসের, ফার্নের ক্ষেত্রে, ফার্ন, টেরিস, ফার্ন, টেরিসের ক্ষেত্রে কি দেখা যায়, টেরিসের ক্ষেত্রে পাতার নিম্ন তলের দিকে দেখবে তোমাদের বাড়িতে আশেপাশে অনেক ফার্ন গাছ হয়ে থাকে, সেই ফার্ন গাছের তলায় দেখবে পাতার নিম্নতলে ছোট 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 অসংখ্য কালো কালো গুটি গুটি থাকে, সেগুলোই হচ্ছে একটা রেণু, সেগুলোই হচ্ছে রেণু। সেই রেণুগুলো যখন বৃষ্টি হয় বা জলজ জায়গায় থাকে, সেই জলে সেই রেণুগুলো ভাসে, কারণ সেগুলো হচ্ছে চলরেণু, সেগুলোতে সিলিয়া প্লাজেলা থাকে। সেই জলের মাধ্যমে বাড়িতে নতুন কোনো স্থানে গিয়ে একটা নতুন ফার্ন গাছ বা অপত্য উদ্ভিদ তৈরি করে। তো সেটা হচ্ছে জুস্পোর, জুস্পোর বা চলরেণু। তো এই কটাই আছে তোমাদের সিলেবাসে, যে অযৌন জনন প্রক্রিয়ায় যে সকল উদ্ভিদ এবং প্রাণী বংশ বিস্তার করে তাদের কিছু উদাহরণ। তো এক্ষেত্রে তোমাদের উদাহরণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, উদাহরণগুলো মনে রাখবে। তা আজকের এই ক্লাসটা এর পর্যন্তই। তো পরের ক্লাসে আমরা দেখব যে উদ্ভিদের অঙ্গজ জনন পদ্ধতি, অর্থাৎ উদ্ভিদের অঙ্গের মাধ্যমে কিভাবে বংশ বিস্তার করছে। তো যদি তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্টে লিখবে, আমি আবার সেটা নতুন ভিডিওতে বোঝানোর চেষ্টা করবো। তো আজকে এই অবধি, টাটা।